আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই সুস্থ আছি এবং ভালো আছি। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে যারাই অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বরাবরের মতোই আমরা আজকে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার যে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ওই প্রশ্নগুলোর মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশসমূহের করণীয় কি কি। ৩ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া গতিশীল করার ক্ষেত্রে বিশ্বব্যাংকের ভূমিকা বর্ণনা করো। এই ৩টি প্রশ্ন নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। আমরা ইতিমধ্যে গত ক্লাসগুলোতে আমরা জেনেছি যে বিশ্বায়ন কি, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকগুলো ক্লাস করিয়েছি। আজকে আমরা জানবো যে বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনাগুলো কি। তো বিশ্বায়ন বলতে আমরা যদি একটু করে বলতে চাই যে বিশ্বায়ন হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পদের অবাধ প্রবাহ, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সহজেই যে রূপান্তর বা হস্তান্তর, সেই প্রক্রিয়াকে বিশ্বায়ন প্রক্রিয়া বলা হয়। এই বিশ্বায়ন প্রক্রিয়ার আমরা ইতিবাচক এবং নেতিবাচক দুটা দিকেই আলোচনা করেছি। বিশ্বায়নের যেমন ভালো দিক রয়েছে তেমনি ক্ষতির কারণ রয়েছে। বিশ্বায়নের কারণেই তৃতীয় বিশ্বের দেশগুলো যেমনটা করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, তেমনি ভাবে অনেক রাষ্ট্র বিশ্বায়নের কারণে নিজেদের দেশীয় শিল্প ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আমরা বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা কি এ বিষয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা সর্বপ্রথম প্রাসঙ্গিকতায় যে বিষয়টি আমরা লিখতে পারি যে বিশ্বায়ন একটি প্রক্রিয়া যার সাহায্যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থা বিশ্বজুড়ে নিজেদের মধ্যে নানা প্রকার সম্পর্ক গড়ে তোলে। এটি সমগ্র বিশ্বের অবাধ বাণিজ্য গড়ে তোলার একটি প্রক্রিয়া। বাণিজ্যের ক্ষেত্রে মানুষের সৃষ্টি ও প্রাকৃতিক সকল প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে একটি সমাজ গড়ে তোলাই বিশ্বায়নের লক্ষ্য। সারা পৃথিবীকে একটি গ্রামের আনার প্রচেষ্টা, আবার শান্তিপূর্ণভাবে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করাই হচ্ছে বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়নের মূল বিষয় হচ্ছে যে কি, সমগ্র বিশ্বের অর্থনীতিকে এক জায়গায় নিয়ে এসে এক রাষ্ট্র সহজেই অন্য রাষ্ট্রের মধ্যে আদান প্রদানের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা, এবং এই বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে যাতে প্রত্যেকটা দেশ তার নিজ নিজ স্বার্থ সংরক্ষণ করতে পারে এবং নিজ দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারে, সেজন্যই এই বিশ্বায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সময়ে। এরপরে আমরা জানবো বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনাগুলোর মধ্যে কি কি রয়েছে। বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আমরা যদি বলতে যাই যে আধুনিক বিশ্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিশ্বায়ন। অতীতে যেভাবে বিশ্বায়নের ব্যবহার করা হয়েছিল সেভাবে বর্তমান ব্যবস্থা করা হচ্ছে না, তেমনি ভবিষ্যতেও হয়তো এর পরিবর্তন আসবে না। অর্থাৎ অতীতে যেভাবে বিশ্বায়নকে ব্যবহার করা হয়েছিল প্রত্যেকটা সারা বিশ্বের দেশের উন্নয়নের জন্য, বর্তমান সময়ে আমরা দেখি যে বিশ্বায়নের ব্যবহারটা ঠিক ওইভাবে হচ্ছে না, এবং ভবিষ্যতেও এর পরিবর্তন হয় কিনা সে বিষয়েও সন্দিহান রয়েছে। বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনার সর্বপ্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে ধারণাগত সমস্যা ও সম্ভাবনা। এই বিশ্বায়ন নিয়ে মানুষের ধ্যান ধারণা, বিভিন্ন রাষ্ট্রের ধ্যান ধারণার ভিন্নতা রয়েছে। এই বিশ্বায়নকে নানাজন নানাভাবে ব্যবহার করেছেন। কেউ কেউ বিশ্বায়ন ও পাশ্চাত্যকরণকে একীভূত করে ফেলেছে।
এই বিশ্বায়নের একটি ইতিহাস রয়েছে। এটি বিশ্ব সংহতির অনেক সম্ভাবনাময় সুযোগ সুবিধা থেকে দূরে ঠেলে দিয়েছে। বিশ্বায়নের একটি ঐতিহাসিক প্রক্রিয়া যা অতীতে বহু সুযোগ সুবিধা দিয়ে এসেছে এবং আজও দিয়ে চলেছে। বিশ্বায়নের দ্বারা সবাই সমানভাবে উপকৃত হচ্ছে কিনা এটা প্রধান প্রশ্ন না, বরং প্রধান প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের মাধ্যমে প্রাপ্ত সকল ধরনের উপযোগিতা বা সুযোগ সুবিধা ধনী গরিবের মধ্যে সমহারে বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বন্টন হচ্ছে কিনা এটি। অর্থাৎ ধারণাগত সমস্যা ও সম্ভাবনার মধ্যে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে বিশ্বায়নের ধারণা এক এক রাষ্ট্রে এক এক রকম। বিশ্বায়ন যে শুধুমাত্র বিশ্বায়নের ফলে অনুন্নত এবং তৃতীয় বিশ্বের দেশগুলো যে শুধুমাত্র অর্থনৈতিক ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছে সেটি চিন্তার বিষয় নয়। মূল বিশ্বায়নের নিয়ে যে সমস্যা এবং চিন্তার বিষয় সেটি হচ্ছে বিশ্বায়নের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে গড়ে উঠেছিল সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালীকরণের উদ্দেশ্য নিয়ে যে বিশ্বায়ন গড়ে উঠেছিল, এই বিশ্বায়নের সুযোগ সুবিধা সমগ্র ধনী দরিদ্র সকল রাষ্ট্রের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছে। এখন প্রশ্ন আসে যে এই বিশ্বায়নের সুযোগ সুবিধাগুলো ধনী দরিদ্র দেশগুলো সমানভাবে পাচ্ছে কিনা, সুযোগ সুবিধাগুলো ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে সমভাবে বন্টিত হচ্ছে কিনা, সেই প্রশ্নটাই বর্তমানে মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এজন্যই প্রয়োজন জাতীয় ব্যবস্থার সাথে প্রাতিষ্ঠানিক ব্যবস্থারও সংরক্ষণ সাধন, যাতে সব ধরনের ভুল ত্রুটি যেগুলো সারা পৃথিবীর দরিদ্রের এই ধরনের সীমাবদ্ধ সুযোগ সুবিধার মধ্যে বেঁধে রেখেছে তা কাটিয়ে উঠতে পারে। অর্থাৎ এই সমবন্টিত ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশ্বায়নের সুযোগ সুবিধা ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে সমবন্টিত ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সংস্কার সাধন করতে হবে। তাহলেই ভবিষ্যতে বিশ্বের প্রত্যেকটি দেশ তাদের নিজেদের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে এই বিশ্বায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এবং তাদের যে সমস্যা, তাদের যে অসুবিধা, তাদের যে একটা সীমাবদ্ধতা আছে ওই সীমাবদ্ধতা তারা কাটিয়ে উঠতে পারবে। মূলত বিশ্বায়নের ক্ষেত্রে এই বন্টনগত সমস্যার কারণেই বিশ্বায়নের নেতিবাচক ধারণা সবার আছে যে এর ফলে ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরিব আরো গরিব হচ্ছে। অর্থাৎ এই ধনী এবং দরিদ্রের মধ্যে বিশ্বায়নের সুযোগ সুবিধা সমভাবে বন্টিত না হওয়ার কারণে একতরফাভাবে বা একপক্ষীয়ভাবে ধনী দেশগুলো মাত্রাতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করার কারণে বর্তমান সময়ে এই বিশ্বায়ন নিয়ে মানুষের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে ধারণা জন্ম নিয়েছেন যে এই বিশ্বায়নের কারণে ধনী দেশগুলো ধনী হচ্ছে আর গরিব দেশগুলো আরো গরিব হচ্ছে। তবে এটা আংশিক সত্য হলেও বিশ্বের সর্বত্র বিশ্বায়নের ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক সচ্ছলতার উপর ভিত্তি করে বিশ্বায়নের মাপকাঠি অনেক সময় নির্ধারিত হয়। তবে অর্থনৈতিক বিশ্বায়নের কঠোর সমালোচনাকে এমন স্বল্প সমর্থিত ধারণার উপর প্রতিষ্ঠিত করলে তা একান্তই দুর্বল সমালোচনা হয়ে উঠবে। অপরদিকে বিশ্বায়নের সমর্থনকারীগণ এই বিশ্বাসে স্থিত যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা বাণিজ্য ও বিনিময়ে অংশগ্রহণ করেছে তারাই ক্রমশ ধনী হয়ে উঠেছে। যেহেতু তারাও এর মাধ্যমে উপকৃত হয় তাই তাদের জন্য বিশ্বায়ন অনার্য নয়। অর্থাৎ আমাদের ধারণাগত সমস্যার কারণেই আমরা বিশ্বায়নের সুযোগ সুবিধা ভোগ করতে পারছি না। যদিও বা বিশ্বায়নের কারণে ধনী দেশগুলো ধনী হচ্ছে এই কথাটি সত্য, কিন্তু তার মধ্যে আরেকটি কথা রয়েছে যে যেসব দেশগুলো নিজেদেরকে প্রযুক্তিগতভাবে বিশ্বায়নের সাথে মিলাতে পেরেছে, বিশ্বায়নের সাথে ভারসাম্য রক্ষা করতে পেরেছে, সেই সব দেশগুলোই মূলত অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থায় পরিণত হচ্ছে। আমরা যদি বলতে যাই যে উদাহরণ হিসেবে যদি আমরা বলতে যাই যে আমরা দক্ষিণ কোরিয়াকে বেছে নিতে পারি। আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকংকে ফোর ড্রাগন বলা হয়েছিল। অর্থাৎ অর্থনৈতিকভাবে খুব দ্রুত গতিতে তারা শক্তিশালী হয়ে উঠেছিল। অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় যে যুদ্ধ সংঘটিত হয়েছিল ওই যুদ্ধের পরবর্তী সময়ে
বিশেষ করে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুব মারাত্মক পর্যায়ে চলে যায় এবং যখন এমন একটা পরিস্থিতিতে চলে যায় যে দক্ষিণ কোরিয়ার অর্থাৎ পূর্ব এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, ফলে দেখা যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার খাদ্য ঘাটতি সংকট সৃষ্টি হয় এবং এই দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশের উপর জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহযোগিতার দিকে চেয়ে থাকতে হতো তাদেরকে এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে তারা সহযোগিতা নিয়ে, খাদ্য সহযোগিতা নিয়ে তারা তাদের নিজেদের চাহিদা পূরণ করত। কিন্তু তারা কি করলো, যে দক্ষিণ কোরিয়া যে কৃষিভিত্তিক ছিল, তারা কৃষিভিত্তিক থেকে বের হয়ে দক্ষ মানব শ্রেণীর সৃষ্টি এবং দক্ষ শিক্ষিত শ্রেণীর সৃষ্টির মাধ্যমে তারা প্রযুক্তির বিকাশের মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার করে, বিভিন্ন সফটওয়্যারকে ব্যবহার করে তারা খুব কম সময়ে শিল্পায়ন এবং নগরায়ন সৃষ্টি করে ফেলে এবং এই শিল্পায়ন এবং নগরায়নের কারণে তারা খুব কম সময়ের মধ্যে তাদের জিডিপি প্রবৃদ্ধি হার তারা 90-এর দশক পর্যন্ত তারা 10 প্রবৃদ্ধি জিডিপির হার 10 পর্যন্ত তারা ধরে রেখেছে এবং তাদের বর্তমানে তাদের সারা বিশ্বের মধ্যে 10টি কোম্পানি, স্যামসাং এর কথা আমরা বলতে পারি, স্যামসাং আছে এবং এলজি গ্রুপ আছে সহ এবং হুদাইয়ের সহ তারা 10টি কোম্পানি বর্তমান বিশ্বে বড় বড় কোম্পানিগুলোকে পিছনে ফেলে তারা আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সারা বিশ্বের মধ্যে আজকে দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক মডেল হিসেবে গ্রহণ করছে। আমি যে কথাটা বলেছি যে এই যে দক্ষিণ কোরিয়ার বিশ্বের যুদ্ধের অর্থাৎ যুদ্ধের পরে কোরিয়া যুদ্ধের পরবর্তী সময়ে তারা কৃষি ব্যবস্থা থেকে সরে এসে তারা দক্ষ মানব শ্রেণী গঠনের মাধ্যমে তাদের ধ্যান ধারণা চিন্তাধারা তারা পুরাতন চিন্তাধারা কৃষিভিত্তিক চিন্তাধারা বাদ দিয়ে তারা প্রযুক্তিকে ব্যবহার করে তারা উন্নতির অবস্থানে গিয়েছেন এবং কৃষি ব্যবস্থাকে পুঁজি করে তারা প্রযুক্তির উপর নির্ভর করে প্রযুক্তির উৎকর্ষ সাধন করে তারা কি করেছেন, তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে বিশ্বায়নকে কাজে লাগিয়ে সারা বিশ্বের মধ্যে তাদের প্রযুক্তির ছড়িয়ে দিয়েছেন এবং বর্তমান সময়ে ইন্টারনেট সেবার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বর্তমানে 1 নম্বর ইন্টারনেট সুযোগ সুবিধা এবং ইন্টারনেটের ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। তাহলে বিশ্বায়নকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়া তাদের নিজেদের জিডিপি বৃদ্ধি সহ নিজেদের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নত করে সারা বিশ্বের মধ্যে তারা একটা বড় অবস্থানে উচ্চ অবস্থানে রয়েছেন। এভাবে করে খুব কম সময়ে দ্রুততার সাথে শিল্পায়ন বৃদ্ধি করে অর্থাৎ শিল্পায়ন পুঁজি করে শিল্পায়নকে প্রতিষ্ঠিত করে তারা কম সময়ের মধ্যে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, এই স্বাবলম্বীকে অনেকেই এই দক্ষিণ কোরিয়া সহ হংকং, সিঙ্গাপুর, তাইওয়ানকে তারা উদীয়মান টাইগার অর্থাৎ বাঘের সাথে তুলনা করেছে খুব দ্রুত গতি বোঝানোর জন্য এবং পূর্ব এশিয়ার মধ্যে ওই সময়ে ড্রাগন দ্বারা তারা একটা প্রাণীকে বুঝিয়েছেন। তারা তখনকার সময়ে একটা ড্রাগন প্রাণী তারা কল্পনা করেছেন যে প্রাণীগুলো খুব কম সময়ে দ্রুত বেগে তারা ভ্রমণ করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে এবং খুব শক্তিশালী, সাহসী এবং বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে তারা। তাহলে আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে এই দক্ষিণ কোরিয়া সহ হংকং, সিঙ্গাপুর, তাইওয়ানকে তারা ড্রাগনের সাথে তুলনা করেছেন। যেমনটা করে আমরা যাই যে দেখি যে আমরা যখন নিকোলো মেকিয়াভেলির ধারণা সম্পর্কে জেনেছিলাম, তখন মেকিয়াভেলি রাজাকে বলেছিলেন যে রাজা কেমন হবে। নিকোলো মেকিয়াভেলি বলেছেন যে রাজাকে হতে হবে সিংহের ন্যায় শক্তিশালী এবং শৃগালের ন্যায় দ্রুত। এই যে রাজার বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে নিকোলো মেকিয়াভেলি বলেছেন যে কি রাজাকে সিংহের ন্যায় শক্তিশালী, অর্থাৎ একটা সিংহ যেরকম শক্তিশালী হয়, সকল পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে মোকাবেলা করতে পারে, ঠিক একইভাবে একটা রাজাকে ওই সিংহের মতো হতে হবে। তারপরে বলেছেন শৃগালের ন্যায় দ্রুত হতে হবে, অর্থাৎ শৃগাল খুব দ্রুত গতিতে পথ চলতে পারে ওই রাজাকে এবং এই জিনিসটা দিয়ে বুঝিয়েছেন রাজাকে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, রাষ্ট্রের যে কোনো পরিস্থিতিতে রাজাকে ওই শৃগালের নিয়ে কি করতে হবে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। তাহলে নিকোলো মেকিয়াভেলি যেরকম
রাজাকে বোঝানোর জন্য সিংহ এবং শৃগালকে ব্যবহার করেছেন, ঠিক একইভাবে দক্ষিণ কোরিয়ার দ্রুত অর্থনৈতিক ব্যবস্থার অগ্রগতিকে, দ্রুত জিডিপি বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং সারা বিশ্বের মধ্যে নিজেদের দেশকে অর্থনৈতিক মডেল হিসেবে তুলে ধরার জন্য এই দক্ষিণ কোরিয়া সহ হংকং, সিঙ্গাপুর, তাইওয়ানকে তারা ড্রাগনের সাথে তুলনা করেছেন। সে কারণে এই চারটা দেশকে সমন্বিতভাবে ফুল ড্রাগন বলা হয়ে থাকে। আমি দুইটা বিষয় বুঝিয়েছি এখানে। একটি হচ্ছে তোমাদের গত ক্লাসে প্রশ্ন ছিল যে ফুড ড্রাগন, ড্রাগন বলতে কি বোঝানো হয়েছে, তাদেরকে ফুড ড্রাগন কেন বলা হয়, এই বিষয়টা বুঝিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ধারণাগত সমস্যা। আমরা একদিক দিয়ে মেনে নিচ্ছি যে বিশ্বায়নের কারণে ধনী দেশগুলো ধনী হচ্ছে, কিন্তু আরেক দিক দিয়ে বলছি যে আমাদের ধারণাগত সমস্যার কারণেই আমরা এই বিশ্বায়নের সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারছি না। আমরা যদি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশকে যদি আমরা কল্পনা করি যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু আমার দেশের মধ্যে আমরা প্রযুক্তি ব্যবহার করছি আমাদের বিনোদনের জন্য। আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি আমাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখছি। কিন্তু প্রযুক্তিকে যে ব্যবহার করে অর্থনৈতিক উন্নতি সাধন করা যায়, প্রযুক্তিকে যে ব্যবহার করে নিজে ঘরে বসে আন্তর্জাতিক কাজগুলো পরিচালনা করা যায়, সে বিষয়ে আমাদের ধারণা নেই। যার কারণে আমরা বিশ্বায়নের যে সুযোগ সুবিধা, ওই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আর আমাদের এই ধারণাগত সৃষ্টির কারণেই আমরা মনে করছি যে আমরা বিশ্বায়নের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, বিশ্বায়ন আমাদেরকে শোষণ করছে, ধনী দেশগুলো বিশ্বায়নকে ব্যবহার করে। তাহলে এই যে আমাদের ধারণাগত সমস্যা, আমরা ইন্টারনেট বলতে ফেসবুককে বোঝাই, ইন্টারনেট বলতে ছবি তোলা, গুগল ব্যবহার করার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে একটা গ্রুপ সৃষ্টি করে, ইউটিউব চ্যানেল কিংবা আরো অন্যান্য ফেসবুকের পেজ সৃষ্টি করে আমরা যে অর্থ ইনকাম করতে পারি, সেই জিনিসটার দিকে আমরা ধাবিত হচ্ছি না। এই যে আজকে উবার, পাঠাও, এই যে সফটওয়্যারের মাধ্যমে উবারের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করছি, এই যে প্রযুক্তিকে ব্যবহার করে যে উবার অ্যাপস তৈরি করেছে, হ্যাঁ, পাঠাও অ্যাপস তৈরির মাধ্যমে যে একটা অর্থ আয়ের একটা সুযোগ সৃষ্টি করেছেন, এটাও কিন্তু বিশ্বায়নের একটা প্রভাব। আবার আমরা দেখছি যে অনেক স্টুডেন্ট আছেন, অনেক আছেন যারা চাকরি পাচ্ছে না, কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করছেন। এটাও একটা কিন্তু বিশ্বায়নের প্রভাব, আমরা অস্বীকার করতে পারি না। আমরা যে জিনিসটা ব্যবহার করছি, অনেকে আছে বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি যে আমরা দেশ ভ্রমণ করতে পারছি না, যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা চীনের সাথে, জাপানের সাথে, কোরিয়ার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না সরাসরি গিয়ে, কিন্তু আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কি করছি, অর্ডার নিচ্ছি। এই যে বিভিন্ন গার্মেন্টস শিল্প, বিভিন্ন কোম্পানিগুলো আজকে প্রযুক্তির মাধ্যমে কি করছেন, অর্ডার গ্রহণ করছেন, বিভিন্ন রিকোয়ারমেন্টের মাধ্যমে, মেইলের মাধ্যমে, মেইলকে ব্যবহার করে তাদের বায়াররা কি করেন, মেইলের মাধ্যমে বিভিন্ন রিকোয়ারমেন্ট দিচ্ছেন, ওই রিকোয়ারমেন্ট গুলো আবার রিপ্লাই দিচ্ছেন, এভাবে করে কিন্তু অর্ডার গুলো নিচ্ছি। তাহলে আমরা যে জিনিসটা আবার দেখেন যে বর্তমান সময়ে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখি প্রযুক্তিকে ব্যবহার করছি, যেটা আমাদের আগের ধারণা ছিল না। আমরা এখন দেখি যে একটা ডাক্তার ঢাকায় বসে আছে, আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চট্টগ্রামে বসে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসে আমরা ডাক্তারি সুযোগ সুবিধাটা, চিকিৎসা সুবিধা গ্রহণ করছি। এটাও কিন্তু বিশ্বায়নের ফল। যে জিনিসটা বলছি যে এই ধারণাগত সমস্যার পরিবর্তনের মাধ্যমেই আমরা যদি এই ধারণাগত সমস্যা থেকে উঠে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে বিশ্বায়নের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। তাহলে আমাদের বিশ্বায়নের সমস্যা এবং সম্ভাবনার মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটা আমি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ধারণাগত সমস্যা ও সম্ভাবনা। বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনার মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটি পাই, সেটি হচ্ছে যে কি, বিশ্বায়নের সবচেয়ে বহু সমস্যার মধ্যে আদর্শগত সমস্যা হচ্ছে যে অন্যতম। তৃতীয় বিশ্বের দেশগুলো যতদিন আত্মনির্ভরশীল, মূল্যবোধ এবং আদর্শিক চর্চা, সর্বোপরি গণতন্ত্রের চর্চা শুরু না হয়, ততদিন দেশের মধ্যে কি হবে না, টেকসই উন্নয়ন ঘটানো সম্ভব হবে না। তৃতীয় বিশ্বের জনগণের মধ্যে অশিক্ষিত মূলত বিশ্বায়নের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে বাধা হয়ে কাজ করছে।
উন্নয়নশীল দেশগুলো নিজেদের মধ্যে মূল্যবোধ ঠিক রাখতে না পারলেও তারা কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা আত্মনির্ভরশীল। শিক্ষিত জাতি কেবল পশ্চিমা বিশ্বের বৃহৎ শিল্পের সাথে প্রতিযোগিতা করে বড় ধরনের শিল্প উদ্যোক্তা সৃষ্টি করতে সক্ষম। প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা ছাড়া বর্তমান বিশ্বে দেশীয় মাঝারি শিল্পকে বৃহৎ শিল্পের রূপ দেওয়া সম্ভব নয়। তবে বিশ্বায়নের ক্ষেত্রে সমসুযোগ তৈরি করার সম্ভাবনা রয়েছে। আদর্শগত সমস্যা, এই বিশ্বায়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আদর্শগত সমস্যা। তৃতীয় বিশ্বের দেশগুলো বিশ্বায়নের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে না কেন? তারা ধনী দেশগুলোর ক্ষেত্রে শোষণ হচ্ছে কেন? কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা। তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেকে আত্মনির্ভরশীল না করে তারা অন্য দেশের উপর মাত্রাতিরিক্তভাবে নির্ভরশীল হওয়ার কারণেই তারা বিশ্বায়নের সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারছে না। আর এখানে বলা হচ্ছে তখনই বিশ্বায়নের সুযোগ সুবিধা গ্রহণ করে অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারবে তৃতীয় বিশ্বের দেশগুলো, যতক্ষণ না পর্যন্ত তৃতীয় বিশ্বের দেশগুলোর মানুষের মধ্যে মূল্যবোধ, গণতন্ত্রের চর্চা এবং নিজের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আত্মনির্ভরশীলতার মন মানসিকতা সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত এই বিশ্বায়নের সুযোগ গ্রহণ করতে পারবে না তৃতীয় বিশ্বের দেশগুলো। তিনটা কথা বলেছেন: আত্মনির্ভরশীলতা, মূল্যবোধ, আদর্শিক চর্চা। আমরা যদি আত্মনির্ভরশীলতার কথা বলতে যাই, সর্বপ্রথম এই আত্মনির্ভরশীলতা তখনই অর্জন করবে যখন তৃতীয় বিশ্বের কোনো একটা রাষ্ট্রের সমস্ত জনগণ যখন নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে। আমার চিন্তাধারা থেকে আমাকে ফেলে দিতে হবে, কেউ একজন আমাকে চাকরি দিবে, আমি চাকরি করব, আমি সরকারি চাকরি করব, আমি ব্যাংকের চাকরি করব, আমি কলেজের চাকরি করব। এই চিন্তাধারা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হ্যাঁ, আমি কলেজের চাকরি করব, অবশ্যই করব, ব্যাংকের চাকরি করব, সরকারি চাকরি করব, বেসরকারি চাকরি করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি ওই চাকরিগুলোর সান্নিধ্যে যেতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাকে চিন্তা করতে হবে আমি ওই লক্ষ্যে না পৌঁছানোর আগ পর্যন্ত আমাকে নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে। আমি যতক্ষণ না পর্যন্ত চাকরি পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিবার থেকে টাকা নিয়ে চলবো, সেই জিনিসটার চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকের সামর্থ্য আছে, হাত আছে, পা আছে, মেধা আছে, চোখ আছে, মুখ আছে, আমরা এগুলোকে ব্যবহার করতে হবে। কোনো কাজকে ছোট মনে না করে আমার দ্বারা এই অবস্থায় যে কাজটা করা সম্ভব, আমি আমার এই পরিস্থিতিতে আমি আউটসোর্সিং এর কাজ শিখে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছি। আমার ওই রাস্তাটা যদি বন্ধ থাকে, আমি টিউশনের মাধ্যমে দুইটা ছেলে পড়াবো টাকা জমানোর জন্য না, আমার নিজের খরচ নিজে পরিচালনা করানোর জন্য। যখন এই চিন্তাধারাটা আসবে, আমি আমার বাসার মধ্যে আমি টিউশনিও করাইতে পারছি না, আমি আউটসোর্সিং এর কাজ করতে পারছি না, কিন্তু আমার বাসার ছাদের উপর কিছু করার ব্যবস্থা আছে, আমি সেই কাজটা করি। এভাবে করে যদি আমরা নিজেকে আত্মনির্ভরশীল করি, আমার দ্বারা কিছু হবে না, এই শব্দটা বের হয়ে ইসলামও বলছেন যে তোমার হাত পা সবকিছু আছে, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করে যাও, যেই কাজই হোক না কেন সৎভাবে কাজ পরিচালনা করে তোমার নির্ভরশীলতা তুমি নিজেই নির্ধারণ করো। কার উপর বিশ্বাস করে? উপর আল্লাহর উপর বিশ্বাস করে। তাহলে একটা রাষ্ট্রের মানুষ যখন নিজে নিজে আত্মনির্ভরশীল হবে, যার যার অবস্থান থেকে যখন সে নিজের কর্মসংস্থান সৃষ্টি করে নেবে, তখনই কিন্তু বিশ্বায়নের সুযোগ সুবিধা গ্রহণ করবে। আজকে দেখো আমাদের দেশ থেকে আম রপ্তানি করা হচ্ছে বিভিন্ন দেশে, আমরা মাছ রপ্তানি করছি, চিংড়ি রপ্তানি করছি। তাহলে এই বিষয়গুলো কোত্থেকে আসছে? ব্যক্তি নিজের উদ্যোগের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে ব্যক্তি যখন নিজে নিজে আত্মনির্ভরশীল হয়েছেন, এবং এরই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আজকে আমরা চিংড়ি রপ্তানি করে প্রচুর টাকা ইনকাম করছি। আজকে আমরা সবজি হতে শুরু করে ফল হতে শুরু করে সবকিছু বাইরের রাষ্ট্রে কিন্তু রপ্তানি করছি। এই জন্যই বলা হচ্ছে আত্মনির্ভরশীলতা লাগবে। মূল্যবোধ, মূল্যবোধ ছাড়া কোনো রাষ্ট্র উন্নয়ন করতে পারে না। একটা রাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের মধ্যে মূল্যবোধ থাকবে না, অর্থাৎ সততা থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্র
উন্নতি করতে পারবে না। কারণ আমি যখন একটা কিছু করতে যাচ্ছি, যেমন ধরো আমি আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি একটা পণ্য উৎপাদন করলাম, ওই পণ্য বিক্রি করে আমি 100 টাকা ইনকাম করলাম। ওই 100 টাকার মধ্যে আমি চিন্তা করলাম না, এই 100 টাকার মধ্যে আমি শ্রমিককে 10 টাকা দিব, 90 টাকা আমার। এই চিন্তাধারা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি শ্রমিকদেরকে সন্তুষ্টির মাধ্যমে আমার সততার ব্যবসায়ী, আমি চিন্তা করলাম একটা পণ্য উৎপাদন করতে আমার 90 টাকা খরচ হয়েছে, আমি যদি ওই পণ্যটা 300 টাকায় বিক্রি করি, যেটা আমরা বর্তমান সময়ে দেখেছি যে করোনা পরিস্থিতিতে একটা মাস্ক 150-300 টাকা পর্যন্ত গেছে অসাধু ব্যবসায়ীরা। এই চিন্তাধারা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্য থেকে চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত বিশ্বায়নের সুযোগ আমরা গ্রহণ করতে পারবো না। আমরা দেখছি যে মূল্যবোধের আরেকটা বিষয়, আমরা দেখছি চিংড়ি চাষ। চিংড়ি যখন আমরা রপ্তানি করছি, দেখি চিংড়ির মধ্যে আমরা পাথর ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমরা কিভাবে বিশ্বায়নের সুযোগ গ্রহণ করব? আমরা যখন পাথর ঢুকিয়ে দিচ্ছি, তখন তাদের চেকিং এর মধ্যে যখন পাথর পাচ্ছে, তখন তারা অটোমেটিক্যালি আমাদের দেশ থেকে রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে যে ইতালিতে একটা হেলিকপ্টার করে একটা ফ্লাইট যে গেল ইতালিতে, কতগুলা মানুষ গেল, সবগুলা মানুষ নকল সার্টিফিকেট নিয়ে কি করলো, পজিটিভ নেগেটিভ রিপোর্ট নিয়ে তারা ওইখানে অবস্থান করলো। পরবর্তীতে ওই দেশে গিয়ে তারা ধরা পড়লো যে তাদের সবার পজিটিভ। এই যে একটা ভারসাম্য, আমাদের যে একটা মান সম্মান ক্ষুণ্ণ হলো, এটা যে শুধুমাত্র তাদের হয়েছে তা না, তারা ফেরত আসছে সেটা বড় কথা নয়, কিন্তু আমার দেশের মধ্যে রপ্তানিমুখী অর্থাৎ জনশক্তি রপ্তানিতে একটা প্রভাব বিস্তার করেছেন। পরবর্তী সময়ে সারা বিশ্বের মধ্যে মানুষ আর বাংলাদেশকে কি করবে না, বিশ্বাস করবে না, কোনো ডকুমেন্টকে তারা বিশ্বাস করতে পারবে না। এই জিনিস যেন বলা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মূল্যবোধ ঠিক হবে না, সততা ঠিক থাকবে না, ততক্ষণ পর্যন্ত তৃতীয় বিশ্বের সুযোগ সুবিধা গ্রহণ করতে, অর্থাৎ বিশ্বায়নের সুযোগ সুবিধা তৃতীয় বিশ্ব গ্রহণ করতে পারবে না। এরপরে হচ্ছে গণতন্ত্রের চর্চা। নিজের গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত না ঠিক থাকবে, ততক্ষণ না পর্যন্ত তৃতীয় বিশ্ব বিশ্বায়নের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না। গণতন্ত্র কি? জনগণের সার্বভৌমত্ব, জনগণের অধিকারকে, জনগণের অধিকারের ব্যাপারে সচেতন হওয়া, জনগণের মতামতকে কি করা, প্রাধান্য দেওয়া। এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত বিশ্বায়নের সুযোগ গ্রহণ করতে পারবে না। তাহলে বিশ্বায়নের মধ্যে আদর্শগত সমস্যা ও সম্ভাবনাও একটি অন্যতম বিষয়। সর্বশেষ যে সমস্যা এবং সম্ভাবনা, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। বিশ্বায়নের কারণে যেসব সমস্যা আজ অবাধ পরিলক্ষিত হয়েছে, তার মধ্যে বিশ্বায়নের অর্থনৈতিক সমস্যা হচ্ছে যে অন্যতম। বিশ্বায়নের ফলে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক লেনদেন ও বিধিনিষেধ আলোকিত হয়েছে, সেক্ষেত্রে দরিদ্র দেশগুলো নতুন সংকট ও ঝুঁকিতে পড়েছে। আর এজন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জন পৃথিবীর দরিদ্র দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। বিশ্বায়ন সকল দেশের সমৃদ্ধি আনয়নে সমানভাবে কাজ করতে ব্যর্থ হওয়ায় গত 2 দশকে বিশ্ব বাণিজ্যের স্বল্পোন্নত দেশের অংশ 0.05% থেকে হ্রাস পেয়ে 0.03% নেমে গেছে। উন্নয়নশীল বিশ্বে শ্রমের মান দুর্বল হচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে এবং মজুরিতে অসমতা সৃষ্টি হচ্ছে। উন্নয়নশীল বিশ্বের জন্য এসব বিশ্বায়নের ফল। তবে বিশ্বায়নের ছোঁয়ায় তৃতীয় বিশ্বের দেশগুলোতে আজ নগরায়ন, শিল্পায়ন ঘটেছে, যার ফলে এসব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমবৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক সমস্যা, তৃতীয় বিশ্বের দেশগুলোর সবচেয়ে বড় বাধা হচ্ছে বিশ্বায়নের সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক অবকাঠামো দুর্বল হওয়ার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলো উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারছে না, এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর জনগণের দক্ষতার মান নিম্ন হওয়ার কারণে, শিক্ষার হার নিম্ন হওয়ার কারণে তারা সঠিকভাবে উৎপাদন কার্য পরিচালনা করতে পারছে না, এবং প্রযুক্তির শিক্ষার মান হার কম হওয়ার কারণে, দক্ষ না হওয়ার কারণে প্রযুক্তিকে সঠিকভাবে তারা ব্যবহার করতে পারছে না, এবং উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি আমদানি করে ওই প্রযুক্তি ব্যবহার করার মতো আমাদের দেশে দক্ষ শ্রমশক্তি না থাকার কারণে আমরা বিশ্বায়নের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে। ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোর এই অর্থনৈতিক সমস্যার কারণে বিশ্বায়নের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তবে বঞ্চিত হওয়া হলেও বর্তমানে ধীরে ধীরে এই বিশ্বায়নের সুযোগ সুবিধার মাধ্যমে, বিশ্বায়নের কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতে অধিক হারে শিল্পায়ন এবং নগরায়ন গড়ে উঠেছে, যেটা তৃতীয় বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার একটা অন্যতম দিক। আমরা যদি বর্তমান বাংলাদেশকে যদি উদাহরণ হিসেবে নিই, তাহলে আমরা বাংলাদেশে দেখি
যে আগামী গত 10 বছরের সাথে যদি বর্তমান সময়ের তুলনা করি, তাহলে আমরা দেখব অত্যন্ত অধিক হারে শিল্প কারখানা গড়ে উঠেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে মিরসরাইয়ের মধ্যে অর্থনৈতিক জোন অঞ্চল গঠন করা হয়েছে এবং বিশাল একটা এরিয়া নিয়ে ওইখানে বিভিন্ন কয়েকশো কোম্পানি, কয়েক হাজার কোম্পানি এখানে অন্তর্ভুক্ত করে একটা শিল্প কারখানা গড়ে তুলেছেন এবং আরো অসংখ্য অসংখ্য শিল্প কারখানা উত্তরবঙ্গ হতে শুরু করে সব জায়গায় এখন বর্তমানে গড়ে উঠেছেন। এটা হচ্ছে যে শিল্পায়নের প্রভাব, অর্থাৎ শিল্পায়নের কারণে, উন্নত রাষ্ট্রগুলোর সহযোগিতার কারণে, বাণিজ্য লেনদেন বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে উন্নত বিশ্বের দেশগুলো অনেক কোম্পানি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে তারা কি করছে, কোম্পানি স্থাপনের মাধ্যমে তারা শিল্প স্থাপন করছে, ব্যবসা বাণিজ্যের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটা একমাত্র কিসের কারণে? বিশ্বায়নের কারণে। তাহলে আমরা সর্বশেষ বলতে পারি যে কি, যে বিশ্বায়নের ক্ষতির দিক থাকলেও বর্তমান সময়ে আমরা ধীরে ধীরে বিশ্বায়নের সুযোগ, তৃতীয় বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র ধীরে ধীরে বিশ্বায়নের সুযোগ গ্রহণ করতে শুরু করেছে। তাহলে আমরা তৃতীয় বিশ্বায়নের যে সমস্যা আছে, যে ধারণাগত সমস্যা, আদর্শগত সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোতে কি করতে হবে? ধারণাগত বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে, আদর্শগত সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। আদর্শগত সমস্যা মূল্যবোধ, আত্মনির্ভরশীলতা, গণতন্ত্রের চর্চা বৃদ্ধি করতে হবে এবং যে অর্থনৈতিক সমস্যা আছে ওই অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যভাবে কাজ করে যেতে হবে। তাহলেই বিশ্বায়নের যে সুযোগ সুবিধা ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যে সমভাবে বন্টিত হবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে কি, যে বিশ্বায়নের সমস্যা এবং সম্ভাবনাগুলো কি কি। তাহলে আমরা এই আদর্শগত সমস্যা, ধারণা, অর্থনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে আমরা বিশ্বায়নের সুফল ভোগ করতে পারবো। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশসমূহের করণীয় কি। এই প্রশ্নটি 2014 সালের পার্ট সিতে এসেছিল, আর আগের প্রশ্নটি 2017 এবং 2013 সালের পার্ট সিতে এসেছিল। তাহলে এখন আমরা জানবো বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশগুলোর করণীয়গুলো কি কি। এই বিশ্বায়নের দেশগুলো তাদের নিজেদের ক্ষতি এড়াতে কি ধরনের কাজগুলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে উৎপাদন বৃদ্ধি। বিশ্বায়ন তথা বাণিজ্যের উদারীকরণের ফলে উন্নয়নশীল দেশসমূহের যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উন্নয়নশীল দেশগুলো যদি উৎপাদিত পণ্য দ্বারা বাজার দখল করতে হয়, তাহলে তাদেরকে উৎপাদন বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমি গত অনেকগুলো ক্লাসে উদাহরণ দিয়েছি যে একটা পণ্য যত বেশি পরিমাণ উৎপাদন করতে পারবে, তত বেশি পরিমাণ ওই পণ্যের উৎপাদিত দাম, মূল্য কম পড়বে, অর্থাৎ উৎপাদন খরচ কমে যাবে। আমি বলেছিলাম যে আমি 10 জন কর্মী নিয়োগ করলাম, আমি যদি 5টা পণ্য উৎপাদন করতে আমার যে খরচটা পড়বে, ঠিক একইভাবে ওই 10 জনকে দিয়ে আমি 50টা পণ্য কি করতে পারবো? উৎপাদন করতে পারবো। তাহলে আমি যখন 5টা পণ্য উৎপাদন করব তখন আমার উৎপাদন খরচ বেশি হবে। আবার যখন 50টা পণ্য একই ম্যাটেরিয়ালস, একই উপকরণ দিয়ে যখন আমি উৎপাদন করতে যাব, 50টা যখন করব তখন আমার উৎপাদন খরচটা কি হবে? কমে যাবে। আমরা যদি স্বাভাবিকভাবে উদাহরণ দেখি, যে তুমি যখন কোন একটা পণ্য খুচরা কিনতে যাও, তখন দেখা যাচ্ছে যে ওইটার দাম বেশি, কিন্তু আবার যখন বেশি আকারে কিনতে যাও তখন ওইটার দাম কম। কেন? এটাই জিনিসটা বোঝাচ্ছেন যে যত বেশি উৎপাদন বৃদ্ধি পাবে তত বেশি মানে উৎপাদনের মূল্য কম হবে। উৎপাদন খরচ যদি কম হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে আমরা কম মূল্যে কি করতে পারবো? পণ্য রপ্তানি করতে পারবো। ফলে আমরা যখন কম মূল্যে বাইরের দেশে পণ্য রপ্তানি করতে পারবো, তখন দেখা যাবে যে কি আমাদের বাজার দখল করাটা সহজ হবে। সে কারণে বলা হচ্ছে বিশ্বায়নের এই ক্ষতি থেকে, অর্থাৎ প্রতিযোগিতার টিকে থাকতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিক্ষার আধুনিকীকরণ। আমাদের বিশ্বায়নের সুযোগ সুবিধা গ্রহণ করতে হলে আমি যে কথাটা বলেছিলাম যে শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। আমাদের পাশ্চাত্য যে সংস্কৃতির যে পড়ালেখা, ওই অবস্থান থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ফিরে আসতে হবে। আমাদের বর্তমান সরকার আমরা দেখছি যে তথ্য প্রযুক্তির উপর চাপ প্রয়োগ করছেন। এইভাবে করে তথ্য প্রযুক্তি ভিত্তিক কার্যকরী শিক্ষা ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত প্রণয়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো না? বিশ্বায়নের ক্ষতি থেকে, অর্থাৎ বিশ্বায়নের সুযোগ গ্রহণ করতে পারবো না এবং বিশ্বায়নের প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো না। তা আমরা অনেক সময় দেখি যে তৃতীয় বিশ্বের দেশগুলো, আমার দেশও ছিল, যে আমরা দেখেছি আমরা ছোটকাল থেকে আমরা ওই যে গরু আঁকা শিখছি, তারপর গরু রচনা শিখছি, ছাগল রচনা শিখছি। তো এখন আমরা যখন উপরের দিকে উঠছি, এখন বুঝতে পারছি যে আসলে এগুলা কোনো কার্যকর কোনো
পড়ালেখা নয়। আমি আগেও উদাহরণ দিয়েছি চীনের মধ্যে যে যখন টিফিন হয়, আমরা ছোটকালের অবস্থায় হয়তো তোমরা করো নাই, আমরা ছোটকালে টিফিন যখন দিত অর্থাৎ হাফ আওয়ার যখন দিত, তখন দেখা যেত আমরা বল নিয়ে ক্রিকেট খেলতাম। গ্রামে আমি পড়ালেখা করেছি, তখন একটা ওইখানে অনেক বিল ছিল, বিলের মধ্যে আমরা ক্রিকেট খেলতাম, এই লুকোচুরি খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, এগুলা করে সময় কাটাতাম ওই হাফ টাইমতে। কিন্তু চীনের মধ্যে ওদের সংস্কৃতিটা দেখো, ওইখানে চীনের মধ্যে আমরা যে মোবাইল ব্যবহার করি, মোবাইলের উপকরণগুলো তো ফিটিংস করা থাকে না, ওগুলো ওদেরকে খেলতে দেওয়া হয়। ওরা কি করে ওই খেলার ছলে তারা কি করে, এগুলা কি করে ফিটিং করে ফেলতেছে। হ্যাঁ, পার্টস গুলা একটার সাথে একটা জয়েন করতেছে, কিভাবে করতেছে, আনন্দও পাচ্ছে, তাদের খেলাও হচ্ছে, আবার সাথে সাথে দেশের জন্য কি হচ্ছে, অবদানও রাখছে। অর্থাৎ আধুনিকীকরণ, শিক্ষার আধুনিকীকরণ ছোটকাল থেকেই তাদেরকে প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। প্রযুক্তিটাকে কোন দিকে ব্যবহার করলে নিজের ভালো হবে, দেশের ভালো হবে, এবং প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করবে, এবং এই বিষয়গুলোর মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আমরা এই পর্যায়ে এসেও, তোমরা পারো কিনা জানি না, আমি আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি ইংলিশে দুর্বল। এটার মূল কারণ হচ্ছে যে কি, হয়তো তোমরা অনেক বেশি স্ট্রং, তোমরা খুব ভালোভাবে পারো, কিন্তু আমি এখনো পর্যন্ত দুর্বল। এটার মূল কারণ হচ্ছে যে ওই যে বেসিক থেকে যদি ভালো করে না আসা যায়, তাহলে উপরের দিকে গিয়ে কিন্তু পস্তাতে হয়। অর্থাৎ ইংরেজি শিক্ষা এবং ইংরেজির পাশাপাশি প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা যখন প্রণয়ন হবে, তখন বিশ্বায়নের ক্ষতি এড়ানো যাবে। উপযুক্ত পরিকল্পনা গ্রহণ। বিশ্বায়নের ফলে তীব্র প্রতিযোগিতায় বিশ্ববাজারে স্থান করে নেওয়ার জন্য উন্নয়নশীল বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার প্রয়োজন। আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক সংস্কারের প্রয়োজন। কারণ এই অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে আন্তর্জাতিক বাজার দখল করা খুব কষ্টসাধ্য ব্যাপার। প্রশাসনিক সংস্কার, আমাদের প্রশাসনিক ব্যবস্থা সংস্কার করতে হবে। যদি প্রশাসনিক সংস্কার যদি না হয়, তাহলে নতুন বিশ্ব পরিস্থিতিতে বিশ্বায়নের সাথে টিকে থাকা, উন্নত বিশ্বের সাথে টিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক সংস্কার কিরকম? প্রশাসনিক ব্যবস্থায় যারা কর্মকর্তা আছেন, তাদেরকে কি করতে হবে? জবাবদিহিমূলক ব্যবস্থা করতে হবে। এই যে আমরা বর্তমান সময়ে দেখি যে শাহেদের মতো একজন ব্যক্তি, হ্যাঁ, টক শোতে আমরা দেখি কত সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন, কিন্তু সে যে বাংলাদেশের মধ্যে এত বড় একটা কাজ করলো, আমাদের কোনো দফতরের জবাবদিহিতা নাই। আমাদের কোনো দফতর জানেই না যে শাহেদের মতো এরকম একটা ব্যক্তি এখানে কাজ করছেন। কেউ বলছেন এটার অনুমোদন নেই, কেউ বলছেন করোনার জন্য অনুমোদন দেওয়াও হয়নি। কেন? একটা রাষ্ট্রের মধ্যে যদি এই ধরনের কাজগুলো, এত বড় একটা প্রতিষ্ঠান করোনার মতো চিকিৎসার মধ্যে রিপোর্ট দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছেন, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানছেন না। এই যে চিন্তাধারাগুলো, এই প্রশাসনিক সংস্কারগুলো থাকতে হবে। তুমি বাইরের দেশে যাও, বাইরের দেশগুলোতে যদি তুমি খবর নিয়ে দেখো যে একটা, তুমি যদি ছোট একটা ব্যবসাও করো, সেটার জন্য পারমিট নিতে হবে প্রশাসনের কাছ থেকে। সেটাও তোমাকে জবাবদিহিতা করতে হবে। তুমি একটা পেশা থেকে তোমার পেশাটা রূপান্তর করছো, দোকান ঠিক আছে, সবকিছু আছে, কিন্তু বিক্রিত পণ্যের আইটেম তুমি চেঞ্জ করে ফেলতেছো, সেই জিনিসটাও অবগত করতে হয়। তোমার হয়তো দেখা গেল যে কি, তোমার হাত লেগে একটা গাড়িতে কি হয়েছে, একটা কোনো একটা যন্ত্র পড়ে গেছে, এই যন্ত্রটাও তুমি যদি মেকানিকের কাছে ঠিক করতে যাও, সেটার জন্য পুলিশের কি লাগতেছে, রিকুইজিশন লাগতেছে। আমি যে জিনিসটা বলতেছি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে এই প্রশাসনিক সংস্কারগুলো যদি হয়, তাহলে বিশ্বায়নের প্রতি এড়ানো সম্ভব। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। অর্থনৈতিক অগ্রগতির পূর্ব শর্ত হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। দেশের মধ্যে যদি জাতীয় ঐক্য না হয়, তাহলে বিশ্বায়নের প্রতি এড়ানো সম্ভব নয়। আমি আমাদের মতো এই যে শমশের মুবিন কি হবে, কোটিপতি হবে, শাহেদ আলীর মতো কোটিপতি হবে। যদি ঐক্যতা না থাকে, দেশপ্রেম না থাকে, তাহলে বিশ্বায়নের ক্ষতি কখনো এড়ানো সম্ভব নয়। আমি আমার জায়গা থেকে যা পারছি লুটি ফাড়ি সব বিছনার নিচে সহকারে সব ভর্তি করে ফেলতেছি, কিন্তু আমার দেশ কোথায় যাচ্ছে সেই জিনিসটার খবর আমার কাছে নাই। এই ধরনের হলে বিশ্বায়নের ক্ষতি এড়ানো সম্ভব নয়। আমরা যে কথাটা বলি যে তৃতীয় বিশ্বের দেশগুলো বিশ্বায়নের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নত বিশ্বগুলো ধনী হচ্ছে, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতেও কিন্তু বিশ্বায়নকে ব্যবহার করে কিছু কিছু ব্যক্তি ধনী হচ্ছে, সেই জিনিসটা আলোচনায় আসে না। যাই হোক, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া সহায়তা সর্বোত্তম ব্যবহার করতে হবে। গেট এবং ডাব্লিউটিও থেকে আমরা তৃতীয় বিশ্বরা যে অর্থগুলো আমরা ঋণ পাই, ওই ঋণগুলোর যথাযথ বরাদ্দ করতে হবে। আমি রাস্তার জন্য 100 টাকা পেলাম, 80 টাকা নিজের পকেটে ঢুকাই, 20 টাকা যে কাজ করলাম, এই চিন্তাধারা থেকে কি করতে হবে, ফিরে আসতে হবে। আমার নিজের স্বার্থের কথা চিন্তা না করে দেশের স্বার্থের কথা চিন্তা করে, আমরা বর্তমান সময়ে দেখি
হ্যাঁ, এটা একদম চিরন্তন বাস্তব দেখছি। এটা সরকারের দোষ না, সরকার ঠিকই পরিচালনা করছেন, কিন্তু যারা কর্মকর্তা আছেন তাদেরই সমস্যার কারণে, তাদের মূল্যবোধ না থাকার কারণে আমরা দেখছি একটা রাস্তার জন্য 5 বার বরাদ্দ হচ্ছে। দেখা যাচ্ছে একটা রাস্তা ঠিক করার পরে 1 বছরও টিকতেছে না, 6 মাস পরে আবার বরাদ্দ দিচ্ছি। একটা খাল খননের জন্য বরাদ্দ দেওয়ার ফলে ওই খালটা সঠিকভাবে কাজ না করে আবার ওই খালের জন্য বরাদ্দ দিচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বারবার ঋণ নেওয়ার সুযোগ নেই। যখনই ঋণ নিব, ওই ঋণগুলোকে আমাদের দেশের অর্থনৈতিক আয় আসে, অর্থনৈতিক সুযোগ সুবিধা আসে, ওই বিষয়গুলো চিহ্নিত করে আমরা কি করতে হবে, ওই টাকাগুলো ব্যবহার করতে হবে। এমন জায়গায় ব্যবহার করতে হবে এই টাকা দিয়ে যাতে আমি আগামী 10 থেকে 30 বছর পর্যন্ত কি করতে পারি, অর্থ আয় করতে পারি। এমন কোনো খাতে দিব না এই টাকাগুলো যে খাত আমাকে 6 মাস পরে আর কোনো ফিডব্যাক দিতে পারে না। সেই জন্য বলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া যে সহায়তাগুলো আছে, এই সহায়তাগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, বিশ্বায়নের সাথে সামঞ্জস্য রেখে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক রদবদল করতে হবে। এইসব দেশসমূহ কৃষি, শিল্প, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি কোনো খাতেই উন্নত নয়, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার মতো উন্নত নয়। তাই 21 শতকের চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা মোকাবেলার জন্য দ্রুত অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন আবশ্যক। আমাদেরকে অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে হবে, আমাদের কৃষি ব্যবস্থার পরিবর্তন করতে হবে, কৃষিকে উন্নতকরণ করতে হবে, শিল্পকে উন্নতিকরণ করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। জাপানের কাছে যখন একজন প্রধানমন্ত্রী পরামর্শ চেয়েছেন যে আমার দেশের জন্য, আমার দেশের উন্নতি সাধন করার জন্য, সম্ভবত কোন জাপানের একটা প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী জানি জানতে চেয়েছেন যে আমার দেশের উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য আমি সর্বপ্রথম কোন কাজটা করব, তখন বলেছেন তুমি রাস্তা তৈরি করো, বলেছেন রাস্তা তৈরি করো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা উন্নত করো। যেই দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে সেই দেশ তত বেশি কি হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কেন, আমরা এখন বর্তমানে দেখি যে আমরা যদি গ্রাম থেকে শহরের মধ্যে, বিশেষ করে এখানের কথা বলি, যে এখান থেকে যদি আমি একটা রোগী চিটাং মেডিকেল পর্যন্ত আনতে গেলে আমার মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, যেটা আমরা এই 1-1.5 ঘন্টায় আমরা অনেক দূর পর্যন্ত, ফেনী পর্যন্ত পৌঁছে যেতে পারবো 1 বাই রোডে। যোগাযোগ ব্যবস্থাটা, অর্থাৎ যে জিনিসটা বোঝাচ্ছি, যে দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, খুব কম সময়ের মধ্যে পণ্য সামগ্রীর লেনদেন করতে পারবে, অন্য দেশ থেকে সহজে পণ্য আমদানি করতে পারবে, অন্য দেশগুলো সহজেই রপ্তানি করতে পারবে। এই বিষয়গুলো যখন স্বাভাবিক হবে তখন কি হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। বিশ্ব বাণিজ্যের সাথে সহ অবস্থান, বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে উন্নয়নশীল দেশগুলোকে বিশ্ব বাণিজ্যের সাথে নিজেদের সহ অবস্থান নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ায় উন্নয়নশীল দেশগুলোকে বেশ কৌশলী ভূমিকা পালন করতে হবে। যদি উন্নয়নশীল দেশগুলো এই সময়ে ব্যর্থতা প্রদর্শন করে তাহলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে, চ্যালেঞ্জ হয়ে এসে যাবে। বলা হচ্ছে বিশ্ব বাণিজ্যের সাথে কি করতে হবে, সহ অবস্থানে থাকতে হবে। বিশ্বায়নকে নিজের উন্নতির, যে নিজ দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, এই বিষয়গুলোর ফল সবসময় কি ফ্রন্টে রাখতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে। তাদেরকে আদর যত্নের মাধ্যমে, আদর যত্ন মানে খাওয়া দাওয়া করানো না, তাদেরকে নিজ দেশের অর্থনৈতিক অবস্থার যে উন্নতি হচ্ছে, প্রবৃদ্ধির হার যে বৃদ্ধি পাচ্ছে, মাথাপিছু আয় যে বৃদ্ধি পাচ্ছে, এই পরিসংখ্যানগুলো উন্নত বিশ্বের কাছে উপস্থাপনের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার সমর্থন আদায় করতে হবে। এবং বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে তারা যে বিভিন্ন সময় ঋণ দিয়ে থাকে, এই ঋণগুলো তারা কোন খাতে ব্যবহার করেছেন, এই খাতের মাধ্যমে যে আমার দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে, এই পরিসংখ্যানগুলো প্রদর্শনের মাধ্যমে, এবং বিভিন্ন সময়ে যখন বিভিন্ন দেশ সমস্যার মধ্যে সম্মুখীন হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা যখন বিভিন্ন দেশ থেকে সহায়তা গ্রহণ করে, তখন তৃতীয় বিশ্বের দেশগুলো কিছু কিছু দিয়ে আমরা যখন অংশগ্রহণ করব, তখন বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে একটা কি হবে, সহ অবস্থান অর্থাৎ সম্পর্ক সৃষ্টি হবে। যখন বিশ্ব বাণিজ্য সংস্থায় যখন সম্পর্ক সৃষ্টি হবে, তখন আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বিভিন্ন বিষয়ের উপর ঋণ সহায়তা এবং আর্থিক সহায়তা পেয়ে থাকব। যদি আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার আর্থিক সহায়তা পেয়ে থাকি তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, আর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলে আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো এবং বিশ্বায়নের সুযোগ গ্রহণ করতে পারবো। এই ছিল বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশগুলোর করণীয়। আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, সেটা হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া গতিশীল করার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের ভূমিকাগুলো কি কি। আমরা ইতিমধ্যে বিশ্ব ব্যাংক কি সে বিষয়ে আমরা জেনেছি, যে আমরা জানি যে বিশ্ব ব্যাংক হচ্ছে যে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা,
যার জন্ম হয়েছিল 1945 সালের 27শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার নামক স্থানে এই বিশ্ব ব্যাংকের জন্ম হয়। এবং এই বিশ্ব ব্যাংক 1945 সালের 27শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হলেও তার কার্যক্রম শুরু হয় 1946 সালের 25শে জুন তার কার্যক্রম শুরু হয়। এবং বিশ্ব ব্যাংকের শুরুতে এই ব্যাংকের সদস্য দেশ ছিল 44টি, অর্থাৎ বিশ্ব ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় তখন তার সদস্য দেশ ছিল 44টি, কিন্তু পরবর্তী সময়ে এর সদস্য দেশ অর্থাৎ বর্তমান সময়ে বিশ্ব ব্যাংকের সদস্য দেশ হচ্ছে 191টি। এবং বাংলাদেশ এরপরে 1947 সালে 15 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এই সংস্থাটি অর্থাৎ অনুমোদন লাভ করে থাকে। এই বিষয়গুলো আমরা বিশ্ব ব্যাংক সম্পর্কে জেনেছি এবং 5টি সংস্থার সমন্বয়ে এই বিশ্ব ব্যাংক গঠিত হয় সেটাও বিষয় আমরা জেনেছি। এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া গতিশীল করার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক কি ভূমিকা পালন করবে বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করার ক্ষেত্রে। 1 নাম্বার হচ্ছে ঋণ দান। বিশ্ব ব্যাংক বিশ্বের বড় বড় প্রকল্প বা প্রজেক্টের ঋণ দানের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। এতে বিশ্বের অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠানের স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে, ফলে লাভবান হচ্ছে অনেক দেশ এবং দেশের নাগরিক। এই বিশ্বায়নকে গতিশীল করতে হলে তৃতীয় বিশ্ব সহ প্রত্যেকটি উন্নয়নশীল দেশগুলোতে বিশ্ব ব্যাংক এবং স্বল্প ঋণ উচ্চ সুদের হার। বিশ্ব ব্যাংকের ঋণ দানে সুদের হার বেশ চওড়া। এতে উন্নয়নশীল বা উন্নত দেশগুলো ঋণ নেওয়ার পর তা অনেক ক্ষেত্রে শোধ করতে পারে না, পুনরায় ঋণ নেওয়া এবং এভাবে ঋণের ফাঁদে আটকে পড়া। দ্বিতীয় বলেছিলাম স্বল্প ঋণ। কোন একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যে পরিমাণ ঋণের প্রয়োজন বিশ্ব ব্যাংক তার তুলনায় স্বল্প ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ উচ্চ সুদের হার এবং স্বল্প ঋণ, এই দুইটা কারণে তৃতীয় বিশ্বের দেশগুলো তৃতীয় বিশ্বায়নের সাথে সম্পৃক্ত হতে পারছে না এবং বিশ্বায়ন প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। উচ্চ সুদের হার, অনেক সময় দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বের অনুন্নত রাষ্ট্রগুলো যখন বিশ্ব ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে শেষ পর্যন্ত তারা দেখে যে এই ঋণগুলো পরিশোধ করতে পারছে না, ফলে একটা ঋণ যখন পরিশোধ করতে পারছে না তখন আরেকটা ঋণের আবেদন করার সুযোগ সৃষ্টি হচ্ছে না, ফলে বিশ্বায়ন প্রক্রিয়া গতিশীলের জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। এবং স্বল্প ঋণ, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে পরিমাণ ঋণের চাহিদা অর্থের চাহিদা রয়েছে ওই পরিমাণ ঋণ বিশ্ব ব্যাংক থেকে সহযোগিতা না পেয়ে স্বল্প পরিমাণের ঋণ সহযোগিতা পাওয়ার কারণে তারা বিশ্বায়ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারছে না। তাহলে বিশ্ব ব্যাংককে এই উচ্চ সুদের হার হ্রাসকরণের মাধ্যমে এবং ভারসাম্য ঋণের ব্যবস্থা রেখে যদি রাখে তাহলে বিশ্বায়ন প্রক্রিয়া গতিশীল করা সম্ভব। তাহলে বিশ্বায়ন প্রক্রিয়া গতিশীল করার ক্ষেত্রে এই বিশ্বায়নের বিশ্ব ব্যাংকের ভূমিকাগুলো যদি আসে তাহলে আমরা এই পয়েন্টগুলো দিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। একটা প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি পড়েছিলাম বিশ্বায়নের ক্ষতি এড়াতে উন্নয়নশীল দেশসমূহের করণীয়। এবং সর্বশেষ প্রশ্ন পড়েছিলাম যে বিশ্ব ব্যাংক কি বিশ্বায়নের প্রক্রিয়া গতিশীল করার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের ভূমিকাগুলো কি কি। তাহলে এই 3টা প্রশ্নই ভালোভাবে দেখবা। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দীর্ঘ সময় আলোচনা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।